আজকের ক্লাসে আমি তোমাদের চক্রবৃদ্ধি সূত্রটা করাবো ম্যাথের পার্টের। তো সবার প্রথমে আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলাগুলো আছে, যেগুলো দিয়ে আমরা মোটামুটি এই চক্রবৃদ্ধি সুদের সমস্ত অঙ্কগুলো করব, সেই ফর্মুলাগুলো আগে করতে হবে, বা ফর্মুলাগুলো তোমাদের মনেও রাখতে হবে, মুখস্থও করতে হবে। তো সেগুলো আগে চলো একটু লিখে নিই। দেখো, চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা করার জন্য দুটো জিনিস আগে একটু মাথায় রাখতে হবে। প্রথমত, চক্রবৃদ্ধি সুদটা কী? চক্রবৃদ্ধি সুদ মাথায় রাখবে, যেমন এর আগে আমরা সরল সুদটা পড়েছি, যেখানে সুদটা প্রতি ক্ষেত্রে একই থাকে। যেমন প্রথম বছর যে সুদটা হবে, দ্বিতীয় বছরও একই রকমই সুদ, এবং তৃতীয় বছরেও একই রকম সুদ। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু একই রকম হয় না। এক্ষেত্রে কি হয়, প্রথম বছরে যা সুদ, দ্বিতীয় বছরে তার থেকে সেই সুদের ওপর এক্সট্রা আরও কিছু সুদ। তার মানে প্রত্যেক বছর কিন্তু সুদের পরিমাণটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। এই কারণে এটাকে কি বলা হয়, চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে? আচ্ছা, তো এইবার এখানে আমরা তিনটে জিনিস, যেমন সরল সুদে আমরা পড়েছিলাম আসল, এটাকে আমরা ধরেছিলাম পি, সুদের হার এটাকে পড়েছিলাম আর, আর সময় এটাকে আমরা সরল সুদে টি পড়েছিলাম, এখানে আমরা এন পড়ব। ঠিক আছে? একই কথা, জাস্ট এন দিয়ে আমরা প্রকাশ করছি। এইবার এটা যদি হয়, তাহলে চক্রবৃদ্ধি এখানে আমরা লিখলাম চক্রবৃদ্ধি সুদাসল, অথবা এটাকে আরেকটা কথা বলা হয় সমূল চক্রবৃদ্ধি। এবার এই সমূল চক্রবৃদ্ধি মানে চক্রবৃদ্ধি সুদ এবং আসল মিলে মোট কত, সেইটা। তো এই ফর্মুলাটা কি? ফর্মুলাটা মনে রাখবে, পি 1 + আর ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার কত, এন। এবার এখানে কোনটা কি? পি হচ্ছে আসল, যেটা বললাম, আর হচ্ছে সুদের হার, এবং এন হচ্ছে সময়, কত বছরের জন্য। মাথায় রাখবে, এন কিন্তু অলওয়েজ কিসে আসবে, এই সময়টা কিন্তু অলওয়েজ বছরে। যেমন সরল সুদে আমরা করেছিলাম, সেই রকমই এখানেও চক্রবৃদ্ধি সুদেও তাই, এনটা অলওয়েজ আসবে কিসে, বছরে। আচ্ছা, এরপর আমরা যদি বলি, এই যে সূত্রটা লিখলাম যে পি 1 + r/100 টু দি পাওয়ার n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। তো সমূল চক্রবৃদ্ধি বললাম, তাহলে যদি আমরা বলি, তাহলে চক্রবৃদ্ধির সুদ কি হবে? তো সুদ মানে আমরা জানি যেটা, যে সুদাসল থেকে যদি আমরা আসলকে বাদ দিই, তাহলে আমরা কি পাই? সুদ পাই। তাহলে চক্রবৃদ্ধির সুদাসল যেটা ছিল পি 1 + r/100 টু দি পাওয়ার n, এখান থেকে যদি আমরা আসল মানে পিটাকে বাদ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে গেলাম? চক্রবৃদ্ধি সুদ পেয়ে গেলাম। মনে রাখবে। আচ্ছা, এবার এই যে দুটো ফর্মুলা লিখলাম, এই দুটো ফর্মুলাই কখন প্রয়োগ করতে পারি? আমরা করতে পারি যদি বছরে সুদ দেওয়া হয়। বছরে মানে 1 বছর শেষে। এবার প্রত্যেক ক্ষেত্রে যে 1 বছর শেষে সুদ দেবে এমন তো কোনো কথা নেই। হতে পারে 6 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে, বা হতে পারে 3 মাস পর পর, বা 4 মাস পর পর সুদ দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা কি করব? তো সেক্ষেত্রে ফর্মুলাটাকে জাস্ট একটু রিপ্লেস করতে হবে। যেমন আমি যদি বলি 6 মাস অন্তর সুদ দিলে, ঠিক আছে? তাহলে 6 মাস অন্তর যদি সুদ দেওয়া হয়, মানে বছরে কতবার দিচ্ছি আমরা? মাথায় রাখবে, বছরে 6 মাস অন্তর দিলে বছর হচ্ছে দুবার। এবার দুবার সুদ দিলে কি হবে? একই রকমই আমরা সমূল চক্রবৃদ্ধি বের করি। সেটা কি হবে? নর্মাল ফর্মুলা যেটা ছিল, একটু ভালো করে আগে বুঝে নাও। নর্মাল ফর্মুলা ছিল 1 + r/100 পাওয়ারে কত, এন ছিল। কিন্তু এখানে একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? এই যে আরটা, এইটাকে করতে হবে r/2, ঠিক আছে? আর এই এনটা, এটাকে করতে হবে 2n। এইভাবে চেঞ্জ আসবে। কেন দুইটা? এই দুই কোথা থেকে আসলো? দুইটা আসলো হচ্ছে বছরে আমি কতবার সুদ দিচ্ছি। যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, 6 মাস অন্তর দিলে বছরে দুইবার, তো সেই কারণে r/2, আর এনটা কত হবে? 2n। তাহলে এই ফর্মুলাটাকে যদি আমি পুরোপুরি একবারে লিখি, বা নর্মালি যদি আমরা বলিও এখানটায়, পরে আমি আবার একবারে করে দিচ্ছি, পি 1 + r/2 বাই কত, 100 আসবে, আর পাওয়ারে 2n আসবে। তো এটাকেই তাহলে আমরা কি লিখতে পারি? পি 1 এই দুইটা যদি নিচে গুণ হয়, তাহলে r/200 করা যায়, টু দি পাওয়ার কত, 2n করা যায়, তাই তো?
তাহলে এই ফর্মুলাটাই মনে রাখবে, তো বাকি কিছু মনে রাখার দরকার নেই, আমি যেমন বোঝালাম সেরকমভাবে একটু বুঝে নিলে এবার তুমি জাস্ট ফর্মুলাটা কোনটা মনে রাখবে সেটাই আমি এখানে লিখে দিই, P1 প্লাস R বাই 200 পাওয়ারে কত 2n। ঠিক আছে, 2 কোথা থেকে আসলো, যেহেতু বছরে দুবার দেওয়া হচ্ছে। এবার এটা হলো সমূল চক্রবৃদ্ধি। একই রকম যদি চক্রবৃদ্ধি সুদ বের করতে হয় তাহলে এখান থেকে মাইনাস পি করবে, কারণ আসলটা বাদ। আচ্ছা, একই রকমভাবে আমরা যদি বলি 4 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত? তো 4 মাস অন্তর যদি দিই তাহলে প্রতি 4 মাস পর পর সুদ দিলে বছরে সুদ দেওয়া হয় 3 বার। তাহলে বছরে যদি 3 বার দিই তাহলে 1 প্লাস এটা কত হবে আর বাই, তার মানে হবে এখানে 300 আর ডিভাইডেড বাই কত 3n। একই রকমভাবে আর যদি বলি বছরে 3 মাস অন্তর অন্তর সুদ দেওয়া হচ্ছে, তাহলে সমূল চক্রবৃদ্ধি কত হবে? একই রকমই বছরে 3 মাস অন্তর দিলে বছরে কতবার দিতে হবে? বছরে দিতে হবে 4 বার। তাহলে ফর্মুলাটা কী হবে? আর বাই 400 পাওয়ারে হচ্ছে তখন 4n। বুঝতে পারলে? আর এই প্রতি ক্ষেত্রে এই তিনটার নিচের তিনটার ক্ষেত্রে যদি আমরা চক্রবৃদ্ধি সুদ বের করি তাহলে প্রতি ক্ষেত্রে একটা করে মাইনাস পি থাকবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা লাস্ট একটা ফর্মুলা মনে রাখবে, ফর্মুলা আমি এখানে লিখিয়ে দিচ্ছি স্টার দিয়ে, যে চক্রবৃদ্ধি এরকম অনেক সময় থাকে, হ্যাঁ, চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের পার্থক্য কত? চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য সেটা কি হবে? দেখো, চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের মধ্যে পার্থক্য এটা মাথায় রাখবে, যদি 1 বছরের হয় 1 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধিও যা সরল সুদও তাই। তো 1 বছরের ক্ষেত্রে কখনোই চক্রবৃদ্ধি আর সরল সুদের পার্থক্য হয় না, পার্থক্য অ্যাকচুয়ালি 0, কারণ দুটো একই সুদ। কিন্তু যখনই 2 বছর হয়ে গেল বা 3 বছর বা 4 বছর এরকম যখন বছর বাড়তে থাকে তখন কিন্তু চক্রবৃদ্ধি সুদের মানটাও ধীরে ধীরে বাড়ে। সরল সুদ তো একই থেকে গেল, কিন্তু চক্রবৃদ্ধি সুদ কিন্তু ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে। তাহলে প্রতি ক্ষেত্রে কী হবে? সাধারণত চক্রবৃদ্ধি সুদটাই বেশি হবে। তো চক্রবৃদ্ধি সুদ থেকে আমরা যদি সরল সুদকে বাদ দিই সেটাই কী হবে? চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। তো চক্রবৃদ্ধি সুদের আমরা বছরে একবার যেটা হয় সেটা ধরেই করি, বাকি ক্ষেত্রে তো একই রকমভাবে চেঞ্জ করব। P1 প্লাস R বাই 100 পাওয়ারে কত n, এটা হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, মাইনাস পি করলে কি আসলে এটা চক্রবৃদ্ধি সুদ, যেটাই যেখানে লিখেছিলাম চক্রবৃদ্ধি সুদে। এবার এখান থেকে আমরা কি বাদ দেব? এখান থেকে বাদ দেবো আমরা সরল সুদ। এবার সরল সুদের সূত্র এর আগের আমরা পড়েছি PRT বাই 100। এবার সময়টাকে আমরা টি ধরেছিলাম, সেক্ষেত্রে এখানে সময় কত আছে? এন আছে। তো এক্ষেত্রে আমরা এন দিয়েই প্রকাশ করি, সেটা কত হবে? PR n ডিভাইডেড বাই কত 100, জাস্ট টি এর জায়গায় এন লিখলাম, এটা সরল সুদ। তাহলে এটা চক্রবৃদ্ধি সুদ এই পর্যন্ত, এখান থেকে আমি এটুকুটা সরল সুদকে বাদ দিলাম। তাহলে এই পুরো ফর্মুলাটা কার হবে? চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্যের ফর্মুলা। তো মোটামুটি এই কয়েকটা ফর্মুলা যদি একটু মুখস্থ রাখতে পারো তাহলে মোটামুটি চক্রবৃদ্ধি সুদের যা যা কোশ্চেন আছে সেগুলো সব করতে পারবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা বলে দিই, এই চক্রবৃদ্ধি সুদ থেকেই সুদের মতো কনসেপ্টে সমহার বৃদ্ধিও থাকে। সেই সমহার বৃদ্ধিটা আবার সেটা জনসংখ্যা বৃদ্ধি বা কোথাও কোনো অনেক রকমের কনসেপ্টগুলো থাকে যেখানে বৃদ্ধির হার বা হ্রাসের হারও হতে পারে। তো হ্রাস হলে মনে রাখবে, যেমন এই মাঝখানটা কী ছিল? প্লাস ছিল। যদি বৃদ্ধি হয় তাহলে আটটা তো অলওয়েজ প্লাসই হবে। আর যদি হ্রাস হয় কখনো, যেমন সুদের ক্ষেত্রে তারা কখনো কমে না, সুদের ক্ষেত্রে টাকাটা বৃদ্ধিই পায় সবসময়, সেই জন্য আমরা প্লাসই বলি। কিন্তু সমহার বৃদ্ধির ক্ষেত্রে সেই হারটা কখনো কমতেও পারে, হ্রাসও হতে পারে। সেক্ষেত্রে আটটা তখন কী করবো? এই মিডলে 1-এর পরে একটা মাইনাস লিখতে হবে, জাস্ট এইটুকু চেঞ্জ। আচ্ছা, এবার তাহলে আমরা মোটামুটি ফর্মুলা তো শিখলাম, এবার একটু একটু করে কিছু অঙ্ক প্র্যাকটিস করি। ঠিক আছে? কয়েকটা অঙ্ক আছে, 10টার মতো অঙ্ক রেখেছি, এই 10টা অঙ্ক প্র্যাকটিস করি, আলাদা আলাদা টাইপের আছে। আশা করি তোমাদের কনসেপ্ট মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, দেখো ফার্স্ট কোশ্চেন যেটা আছে, রবীন্দ্র বার্ষিক 10% চক্রবৃদ্ধি হারে 18,000 টাকার 3 বছর শেষে সুদে মূলে কত টাকা পাবে? দেখো এখানে একটা কথা লেখা আছে সুদে মূলে। তো সুদে মূলে মানেটা কি? সুদে মূলে মানে মনে রাখবে সুদে আসলে কত টাকা, মানে চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি বের করতে হবে। আচ্ছা, দেখো কী কী জিনিস দেওয়া আছে আমি যদি সেগুলোকে একটু ভাবি। সুদের হারটা দেওয়া আছে 10%, আসল দেওয়া আছে কত? 18,000 টাকা, আর সময় 3 বছর, তাহলে সবই দেওয়া আছে। তাহলে ডিরেক্ট আমরা ফর্মুলাতে ফেললেই হয়ে যাবে। তো সমূল চক্রবৃদ্ধির ফর্মুলা তো আমরা জানি, কি ফর্মুলা বলো? P1 প্লাস R বাই 100 পাওয়ারে কত
এন, ঠিক আছে, এটা তো ফর্মুলা ছিল। আচ্ছা দেখো মান বসাও একটা একটা করে। এক্ষেত্রে যদি বলি কোনটা কি, যদি আমি লিখিয়ে নিই একটু, দেখো পি কত দেওয়া আছে 18,000, আর কত দেওয়া আছে 10%, আর এন দেওয়া আছে কত, সময়টা 3 বছর। তাহলে এই মানগুলো বসাবো এখানটায়। আচ্ছা পি এর মান 18,000, 1 প্লাস আর এর মান দেওয়া আছে 10 ডিভাইডেড বাই 100, পাওয়ারে এন এর মান কত 3। আচ্ছা এই 10-এর 0 0 কাটবে, এবার থাকছে কত তাহলে 18,000। এইটাকে যদি যোগ করি তাহলে 10 1 মানে 1 যোগ 1/10, তাহলে 10-একে 10 আর 1 যোগ করলে কত হবে, উপরে 11 আর নিচে কত 10। তোমরা চাইলে এটা ভেঙেও করতে পারো। আচ্ছা একটা লাইন আমি ভেঙেই করি প্রথম, এটাকে নর্মালি এরকম লসাও করবে, তাহলে 10 আর 1 যোগ করলে হবে 10, আর প্লাস উপরে কত থাকবে একটা 1, এর কত পাওয়ারে 3, তার মানে 18,000, এখানে কত হবে 10 আর 1 যোগ করলে 11/10, এর কত কিউব। আচ্ছা তার মানে 18,000 গুণ ওপরে 11-র কিউব। আচ্ছা 11-র কিউব যেমন, এটা একটু মনে রাখবে, কয়েকটার কিউব একটু মুখস্থ রাখতে হবে, তাহলে তোমাদের ক্যালকুলেশন সহজ হবে। 11-র কিউব হয় 1331, মানে 1331, আর নিচে 10-এর কিউব হবে কত, 1-এর পরে 3টে 0, 10,000, এই 1,000। এবার এই 3টে 0 কেটে গেল। এবার 18 দিয়ে তোমাকে 1331কে গুণ করতে হবে, তাহলে গুণ করলে আসে হচ্ছে 8, 54, 55, 5, 54 5-এ 59, 5, 18 5-এ 23, তাহলে এই টাকাটা হবে কত 23,958। তাহলে অপশন কোনটা রাইট হবে, অপশন তাহলে হবে অপশন সি 23,958। ঠিক আছে, বুঝতে পারলে সবাই। এবার দেখো চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু একটু অনেক ক্ষেত্রে অনেক সময় ক্যালকুলেশন একটু বড় হয়, ঠিক আছে, একটু লেন্দি হয়, একটু গুণভাগও একটু বেশি করতে হয়, সেটার জন্য আগে থেকে একটু প্রিপেয়ার থাকবে। যদি কিছু কিউব মনে রাখতে পারো, কিউব বলতে গেলে যেমন আমি যদি বলি, ধরো এখানে একটু লিখে দিই আমি, 11-র কিউব একটা মনে রাখবে, সেটা 1331 হয়। 21-এর কিউব একটা মনে রাখবে, খুব এটা ইম্পর্টেন্ট, এটা হয় হচ্ছে 9261, ঠিক আছে। আর ধরো মোটামুটি এই দুটো সব থেকে বেশি ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে। আর স্কোয়ারের মধ্যে কিছু মনে রাখবে, অনেক সময় 8% দিয়ে একটা দেয়, যেটা হচ্ছে 108-এর স্কোয়ার হয় স্কোয়ারের ক্ষেত্রে, সেটা যদি হয় মনে রাখবে 11664, এটা ঠিক আছে। তারপরে আর স্কোয়ারের মধ্যে 106-এর একটা অনেক সময় কোশ্চেনে থাকে, তাহলে সেক্ষেত্রে হবে এটা 11236, ঠিক আছে, এরকম কিছু দরকার হয়। আচ্ছা 103-এর অনেক সময় দেয় 3%-এ দেয়, সেক্ষেত্রে হবে হচ্ছে 10609, ঠিক আছে, এরকম কিছু দরকার পড়ে। তাছাড়া আর কিউবের মধ্যে যদি বলি, যেমন 9-এর কিউব একটা, 9-এর কিউব হয় 729, এটা একটা মনে রাখবে, ঠিক আছে। আর তাছাড়া হ্যাঁ মোটামুটি এগুলো দিয়ে হয়ে যায়, বাদ বাকি কিছুটা হয়তো হয়েই যাবে। এই কয়েকটা ভ্যালু একটু মুখস্থ রাখবে, হ্যাঁ ঠিক আছে। এবার নেক্সট অঙ্কে যাই তাহলে আমরা, দাঁড়াও এটাকে আলাদা করে রাখি, ঠিক আছে। এবার নেক্সট অঙ্কটা যাচ্ছি, দেখো পরের কোশ্চেনটা কী আছে, 2500 টাকার 6% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে। আচ্ছা দেখো এখানে কিন্তু কোশ্চেনে কী বের করতে বলেছে, এখানে কোশ্চেনে বের করতে বলেছে চক্রবৃদ্ধি সুদ, তাহলে একটা মাইনাস পি করতে হবে সুদ বের করতে গেলে, আর বাদ বাকি তো সব দেওয়া আছে, পি আর কত এন, তিনটে দেওয়া আছে। তাহলে একই রকমভাবেই পি কত দেওয়া আছে বলো 2500, আর কত দেওয়া আছে 6%, আর এন দেওয়া আছে হচ্ছে 2 বছর, ঠিক আছে। তাহলে একই রকম এবার যেহেতু চক্রবৃদ্ধি সুদ বের করতে বলেছে, তাহলে সুদের ফর্মুলাটা কি, পি 1 প্লাস R/100 পাওয়ারে এন মাইনাস পি হবে সুদের ক্ষেত্রে, ব্যাস মান বসিয়ে দাও তাহলেই হয়ে গেল। 2500 1 প্লাস আর এর মান হচ্ছে 6 বাই কত 100 পাওয়ারে কত 2 মাইনাস কত 2500 পি এর মান। এবার তোমরা চাইলে এখানে কাটাকাটি করতে পারো, তো আমি কাটাকাটি করছি না, যেহেতু 6% আছে, যোগ করলে ওপরে কত হয়ে যাবে বলো, ওপরে হয়ে যাবে 100 আর যোগ 6 কত হবে 106 ডিভাইডেড বাই 100, আর তার কত স্কোয়ার মাইনাস হচ্ছে 2500। এবার এখানে আসে 2500 ইন্টু 106 স্কোয়ার, তো একটু আগেই বললাম 112 36 ডিভাইডেড বাই 100 কত হবে 10,000 মাইনাস কত 2500। এবার একটু কাটাকাটি করো, দুটো জিরো কেটে গেল, 25 দিয়ে 100 কাটলে কত হবে 4 25 100, আর 4 দিয়ে উপরে কাটো,
তাহলে 4 দিয়ে কাটলে হচ্ছে 8, 3 2 32, 4 8 32, 0 4 9 36। ব্যাস, তার মানে উপরে থাকছে কত? 2809। এখান থেকে মাইনাস কত হবে? 2500। জাস্ট বিয়োগ করে দাও, তাহলেই হয়ে গেল 309। এটাই উত্তর। তাহলে কোনটা অ্যান্সার হলো? অপশান এ, তাই তো? ব্যাস, সিম্পল। তারপরে নেক্সট কোশ্চেনে যাচ্ছি তাহলে। দেখো, পরের কোশ্চেন, বার্ষিক 7% চক্রবৃদ্ধি হারে 30,000 টাকার কত বছরের চক্রবৃদ্ধি সুদ 4347 টাকা হবে? দেখো, এখানে কোশ্চেনে কী বের করতে বলেছে? কত বছরে, মানে টাইম, এনের মানটা বের করতে বলেছে। আসল পি দেওয়া আছে, আর দেওয়া আছে, আর চক্রবৃদ্ধি সুদ দেওয়া আছে এখানে। হ্যাঁ, তো যা যা দেওয়া আছে সেগুলো একটু লিখে নিই আগে। ফার্স্টে দেওয়া আছে আর এর মান হচ্ছে 7%, পি এর মান হচ্ছে 30,000, আর হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আমি আই দিয়েই লিখি, যেহেতু সুদকে আই দিয়ে প্রকাশ করা হয়, 4347, এইটুকু দেওয়া আছে। তো একই রকমভাবে তাহলে আমরা চক্রবৃদ্ধি সুদের যদি ফর্মুলাটা লিখি, সেটা কত হয়? পি 1+r/100 পাওয়ারে n মাইনাস পি, এইটুকুটা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা। আর এইটাই তো সমান সমান দেওয়া আছে কত? 4347, এটা দেওয়া আছে। আচ্ছা, যদি আমি মানটা বসিয়ে দিই, দেখো কত মান আছে। পি এর মান কত? 30,000, 1+ আর এর মান আছে 7/100, পাওয়ারে আছে কত? পাওয়ারে এন এর মানটা জানি না, এনটাই বের করতে হবে। এখানে লিখে রাখি এন ইকুয়ালস টু কত, এনটা এন থাকলো, ইকুয়ালস টু কত না, আর একটা মাইনাস আছে, মাইনাস আছে পি এর মান কত? আবার 30,000, ইকুয়ালস টু 4347। এইবার খেয়াল রাখবে, এই এন এবং আর যদি কখনো এন বের করতে বলে বা কখনো আর বের করতে বলে, দুটো ক্ষেত্রে একই রকম ক্যালকুলেশন। কি করবে? প্রথমে এই ভেতরের টুকুটা যা আছে তাই রাখবে, কিচ্ছু করবে না। শুধু এই মাইনাসটা আগে, এখানে যেটা মাইনাস পি আছে এটাকে আগে ডান দিকে নিয়ে যাও। তাহলে এটা হলো 30,000। একটা কাজ করতে হবে, ভেতরে একটু যোগ করে নাও। তাহলে এখানে হলো 100, উপরে হলো কত? 107 টু দি পাওয়ার এন, ইকুয়ালস টু, এটা 30,000 ডান দিকে যাবে, তাহলে 30,000 ডান দিকে গেলে কি 4347 যোগ হয়ে যাবে কত? 30,000। তাহলে এটা 30,000 থাকলো, 107 ডিভাইডেড বাই 100 থাকলো, টু দি পাওয়ার এন ইকুয়ালস, এটা যোগ করলে হবে 34, মানে 3 দিয়ে 4347, এটা হবে 34,347। নেক্সট কাজ কী করবে? এই 30,000টাকে ওই পারে নিয়ে যাবে। তাহলে 30,000কে ওই পারে নিয়ে গেলে এপারে কত থাকবে? 107/100 টু দি পাওয়ার কত? এন। আর 30,000 ওপারে গেলে কি বাই হবে নিশ্চয়ই, 34347, তাই তো? ডিভাইডেড বাই কত হচ্ছে? 30,000। এবার ওপর নিচে কী দিয়ে কাটবে? 3 দিয়ে কাটো। দেখো 3 দিয়ে কাটলে এটা কত পাচ্ছি? 10,000। আর 3 দিয়ে উপরে কাটলে কত হবে? 1 11 3 13 4 12 1 4 14 3 4 12 3 9 27, এরকম আসলো। আচ্ছা, এবার এটাকে যদি আমি একটু এই সাইডে করি, ঠিক আছে, তাহলে 107 বাই কত আছে? 100, এটা টু দি পাওয়ার এন, ইকুয়ালস টু ডান দিকে আমি কি পেলাম খেয়াল করে দেখো, 11449 ডিভাইডেড বাই কত আছে? 10,000। এইবার কি করতে হবে? নেক্সট পার্ট হচ্ছে এখানে যা আছে এইটার মতো এটাকে বানাতে হবে। এইবার খেয়াল করে দেখো, মানে সূচকের যা নিয়ম, তো নিচে খেয়াল করে দেখো, ওপরে 107 আছে আর 11449, তো 107-এর পাওয়ারে কত বসলে সেটা হয়, এই ক্যালকুলেশন ধরো আমি জানিই না। কিন্তু নিচে যদি দেখি 100 আছে আর এদিকে আছে কত? 10,000। তো খেয়াল করে দেখেন, দুটো শূন্য, ডান দিকে কত? 4টে শূন্য। তাহলে দুটো শূন্য স্কোয়ার করলে তবেই তো 4টা শূন্য হয়। তো সেখান থেকে তো আমি কমসে কম এটা তো এটুকু ভাবতেই পারি যে এটা টু দি পাওয়ার এন আছে, নিচেরটা যেহেতু কার আছে? 100-র কী আছে? স্কোয়ার আছে। তো নিচেরটা যেহেতু 100-র স্কোয়ার, তাহলে উপরেরটা অবভিয়াসলি কী হবে? 107-এর স্কোয়ার হবে, হতেই হবে। তো এটা যদি হয় তাহলে এখানে সূচকের নিয়ম অনুযায়ী আমরা কি বলতে পারি? এখানে 107/100, 107/100 মিলে গেল, তাহলে পাওয়ারগুলোকে কী থাকতে হবে? একই থাকতে হবে। তাহলে এন ইকুয়ালস টু কত? 2। তার মানে আমার উত্তর কী দাঁড়ালো? যে এনের মান মানে সময় কত বছরের অ্যান্সার হবে কি তাহলে? 2। তাহলে অ্যান্সার এখানে অপশান এ।
আচ্ছা, এবার নেক্সট পার্টে যাই তাহলে। দেখো নেক্সট কোশ্চেন, 6,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 615 টাকা হলে সুদের হার কত? আগের কোশ্চেনটা কী ছিল, সময় কত, এটাতে আছে সুদের হার। আর দুটো ক্ষেত্রে একই রকম বলেছিলাম যে ক্যালকুলেশনের টাইপটা অনেকটা একই রকম হবে। তো যা যা দেওয়া আছে সেটা আগে লিখে নিই। পি দেওয়া আছে হচ্ছে 6,000, এন দেওয়া আছে হচ্ছে 2 বছর, আর চক্রবৃদ্ধি সুদ মানে আই দেওয়া আছে 615। তাহলে কোশ্চেনে চেয়েছে আর এর মান কত, ঠিক আছে, সুদের হার। তো চক্রবৃদ্ধি সুদ যেহেতু দেওয়া আছে, সুদের তাহলে ফর্মুলাটা লিখে ফেলি। পি 1+r/100 পাওয়ারে এন মাইনাস পি, এই পুরো ভ্যালুটা দেওয়া আছে কত, 615, চক্রবৃদ্ধি সুদের মান। এবার পুরোটাতে মান বসাও। পি এর মান কত, 6,000, 1+r এর মান বের করতে হবে, আর জানি না, r/100 থাকলো, পাওয়ারে এন এর মান হচ্ছে কত, এন এর মান দেওয়া আছে 2, মাইনাস পি এর মান কত, আবার বসাবো কত, 6,000, ইকুয়ালস টু 615। এবার দেখো, যেমন করে আমরা এন বের করেছিলাম, কি করেছিলাম, এইটুকুটাকে একই রাখবো, আর বাদ বাকিগুলোর একটা একটা করে ডান দিকে নিয়ে যাবো। তাহলে প্রথমে আগে 6,000 টাকা নিয়ে যাই, 1+r/100 পাওয়ারে এন পাওয়ারে 2, আর এই 6,000টা ডান দিকে যাবে, তাহলে এটা 615 যোগ কত, 6,000, তারপরে 6,000 1+r/100 পাওয়ারে 2 ইকুয়ালস টু, এটা যোগ করলে তাহলে কত হবে, 6,615। নেক্সট কাজ, এই 6,000 টাকা ওই পারে নিয়ে যাবো, তাহলে 1+r/100 পাওয়ারে 2 ইকুয়ালস টু, তাহলে 6,615 ডিভাইডেড বাই কত আসছে, 6,000। আচ্ছা, এইবার কি করব আমরা, এটা দেখি ওপর নিচে কী কী কাটা যায়। প্রথমে আমরা কাটি হচ্ছে 6 দিয়ে তো যাবে না, 3 দিয়ে কাটো, 3 3 0 5, 3 দিয়ে কাটলে 2,000। আচ্ছা, আর কি দিয়ে, 5 দিয়ে কাটা যায়, 5 দিয়ে কাটলে 5 6 30, 3 0 5 6 30, 5 1 5, 5 দিয়ে কাটলে হয় কত, 400। অ্যাকচুয়ালি ভুল করলাম কিছু, হ্যাঁ ভুল করেছি, 1 সেকেন্ড। প্রথমে কেটেছিলাম কত দিয়ে, 3 দিয়ে, 3 দিয়ে কাটলে 2 2 0 5, ভুল করেছিলাম, 3 2 6, 3 করে দিয়েছিলাম, ঠিক আছে। আর পরে কাটলাম কত দিয়ে, 5 দিয়ে, তাহলে 5 দিয়ে কাটলে হবে 4 5 20, 4 5 20 1, 441, ঠিক আছে। আচ্ছা, এইবার নেক্সট পার্ট এখানে করি। দেখো ভেতরেরটাকে আমরা একটা কাজ করি, যোগ করে নিই। তাহলে এখানে হলো 100 নিচে, ওপরে 100 × 1 মানে 100 প্লাস আর এর কত ছিল, হোল স্কোয়ার। এদিকে কত পড়ে থাকলো বলো, 441 বাই কত, 400। এইবার যেহেতু বাম দিকে স্কোয়ার আছে, ডান দিকেও তাহলে দেখবো কোনো একটা স্কোয়ার বানানোর চেষ্টা করব। তাহলে 100 প্লাস আর ডিভাইডেড বাই 100 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, মনে রাখবে 441 হচ্ছে 21-এর স্কোয়ার হয়, আর 400 হচ্ছে 20-এর স্কোয়ার হয়, তাহলে এটার হোল স্কোয়ার। এবার দুটো স্কোয়ার যেহেতু আছে, দুটো স্কোয়ারকে যদি ক্যান্সেল আউট করি, তাহলে 100 প্লাস আর ডিভাইডেড বাই 100, এটা কত থাকবে, 21 বাই থাকবে কত, 20। এবার এখান থেকে ক্যালকুলেশন করে আর বের করবো। দেখো 20 দিয়ে 100 কাটলে কত হবে, 5। তার মানে এবার কোনাকুনি গুণ করলে 100 প্লাস আর সমান সমান 5 21 গুণ করলে 105। তাহলে এখান থেকে আর পাবো কত, 105 থেকে 100 বাদ, তার মানে আর ইকুয়ালস টু 5%। বুঝতে পারলে? তাহলে এখানে অ্যান্সার কোনটা হবে, অপশান সি, 5%। ঠিক আছে। তাহলে দেখো আর এর মান নির্ণয় আর এন এর মান নির্ণয়, কনসেপ্টটা প্রায় একই রকমই, মানে একই স্টেপে করতে হবে। তো এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে, একটু প্র্যাকটিস রাখবে, তাহলে দেখবে করা হয়ে গেল, ঠিক আছে। আর কিছু স্কোয়ার এবং কিউব তো তোমাকে মুখস্থ রাখতেই হবে, যাতে অঙ্কটা তাড়াতাড়ি করা যায়। আচ্ছা, এবার নেক্সট অঙ্কে যাচ্ছি। বার্ষিক কত চক্রবৃদ্ধি সুদের হারে কোনো আসল 2 বছরে সুদে আসলে 16 গুণ হবে। আচ্ছা, তার মানে এখানে কোশ্চেনে তোমার চেয়েছে কি, সুদের হারটা চেয়েছে, ঠিক আছে। দেখো তাহলে একই রকমভাবে এবার যদি আমরা স্টার্ট করি, কি কি দেওয়া আছে, সময়টা দেওয়া আছে 2 বছর, তার মানে এন দেওয়া আছে হচ্ছে 2 বছর। এখানে আসল দেওয়া নাই, তো আসল যেহেতু দেওয়া নাই, আমরা যে কোনো একটা আসল ধরে নেব। ধরো পি ইকুয়ালস টু, আমি ধরে নিলাম 100,
ঠিক আছে, বা পিটাকে পিও ধরে রাখতে পারি, কোনো অসুবিধা নেই, আমি 100 ধরে নিলাম। ঠিক আছে, আর সুদের হার তো আর, এটা তোমাকে কত চেয়েছে। ঠিক আছে, আচ্ছা খেয়াল করে দেখো, এখানে সুদে আসলে 16 গুণ হবে বলা আছে, তাহলে সুদ আসলের ফর্মুলায় ফেলবো। এবার কিন্তু মাইনাস পি থাকবে না, তার মানে পি 1 প্লাস r/100 টু দি পাওয়ার n, এইটুকুটা কি সুদ আসল। তো এই সুদ আসলটা কত দেওয়া আছে, সুদে আসলে কী হবে, 16 গুণ হবে, 16 গুণ টাকার আসলের। তো আসল আমি কত ধরেছিলাম, 100 ধরেছিলাম, এর 16 গুণ মানে কত, 100 ইন্টু 16 গুণ হয়ে যাবে এখন। এবার বাদ বাকি তুমি মান বসাও একটা একটা করে। পি এর মান কত ধরেছিলাম, 100, 1 প্লাস আর এর মান বের করতে হবে, তার মানে r/100 পাওয়ারে কত, এন এর মান 2, তাহলে এটাই কত হলো, 100 ইন্টু 16। এবার এই 100 100 কেটে গেল, তাহলে এখান থেকে কি থাকছে, 1 প্লাস r/100 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু থাকলো কত, 16। তাহলে এখান থেকে যদি স্কোয়ার সরিয়ে দিই, 1 প্লাস r/100 ডান দিয়ে কত হবে, 16, তাহলে কি রুট করতে হবে, তো 16 রুট করলে আসে কত, 4। আচ্ছা, এবার এই একটাকে ওই পারে নিয়ে যাবো, তাহলে r/100 মান কত হবে, 4 মাইনাস 1। আচ্ছা, তাহলে r/100 কত থাকলো, 4 থেকে একবার দিলে 3, অতএব আর এর মান কত আসলো, 103 গুণ করলে 300%। বুঝতে পারলে, এটাই হলো অ্যান্সার। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। ঠিক আছে, কত কত পার্সেন্ট অ্যান্সার হলো, 300%। আচ্ছা, এরপরে নেক্সট অঙ্কে দেখো, 5,000 টাকার 12% হারে 2 বছরে চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য কত টাকা। তো দেখো ফর্মুলা, লাস্ট ফর্মুলা আমরা লিখেছিলাম চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। তো সেখানে ফর্মুলাটা কী লিখেছিলাম একটু বলো, যে ফর্মুলাটা ছিল পি 1 প্লাস r/100 পাওয়ারে n মাইনাস পি, এটুকুটা ছিল চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে মাইনাস আবার কত, পি আর টি এর জায়গায় তো n লিখেছিলাম, ডিভাইডেড বাই কত, 100। এই পুরোটা কি চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য, যার মধ্যে এখান থেকে এইটুকুটা চক্রবৃদ্ধি সুদ আর এইটুকুটা হচ্ছে সরল সুদ। আর কি কি দেওয়া আছে দেখো, সবই দেওয়া আছে। পি এর মান 5,000 আসল, আর এর মান দেওয়া আছে 12%, আর সময় এন দেওয়া আছে কত, 2 বছর। ঠিক আছে, ব্যাস মান বসো একটা একটা করে, তাহলেই হয়ে গেল। তো এখান থেকে পি এর মান হচ্ছে কত, 5,000, 1 প্লাস আর এর মান 12 ডিভাইডেড বাই কত, 100, পাওয়ারে আছে 2, মাইনাস আবার পি এর মান কত, 5,000, মাইনাস আবার পি এর মান কত, 5,000, আর এর মান আছে 12, এন এর মান 2 ডিভাইডেড বাই 100। আচ্ছা, দু জায়গায় ক্যালকুলেশন করতে হবে আলাদা আলাদা করে। দেখো এখানে দুটো জিরো আর দুটো জিরো তো কেটে দিলাম, এখানে ঝামেলা ছুটে গেল। এখানে দেখো এই ব্র্যাকেটের ভেতরে আগে 12 আর 100 কাটো 4 দিয়ে, তাহলে 3 4 12, আর 4 দিয়ে কাটলে কত হবে নিচে, 25। আচ্ছা, তাহলে এখানে কত থাকছে, 5,000 ইন্টু 25, 1 কে 25 আর 3 কত হবে, 28/25 এর স্কোয়ার মাইনাস হলো কত, 5,000, মাইনাস এটাকে যদি গুণ করি, 5 দুগুণ 10, তার মানে হচ্ছে 12, একটা 0, 1200। ঠিক আছে, 1200 হবে গুণ করলে। আচ্ছা দেখো, এবার 5,000 ইন্টু 28-এর যদি স্কোয়ার করি, তো 28-এর স্কোয়ার আসে হচ্ছে 784, ডিভাইডেড বাই 25-এর স্কোয়ার আসবে কত, 625, মাইনাস 5,000 মাইনাস 1200। এবার এই স্কোয়ারটা না জানা থাকলে তোমাকে একটু গুণ করতে হবে, 28 আর 28 গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো 625 আর 5,000 আছে, তো এবার এটা কাটাকাটি করি, 25 দিয়ে কাটো, 25 2 50, আর কত, দুটো শূন্য, 625কে 25 দিয়ে কাটলে কত হয়, 25, আবার 25 200 কাটো, কত হবে, এটা 8 হবে। তাহলে এবার যদি বলি কত দাঁড়াচ্ছে, দেখো 8 দিয়ে এটা গুণ করো, 4 8 32, 3 8 8 64, আর 3 67, 6 7 8 56, আর 6 62। এখান থেকে বাদ যাচ্ছে হচ্ছে, আচ্ছা এই 5,000 আর 1200 দুটোকে যোগ করে নিই একবারে, কারণ দুটোই মাইনাস আছে, তাহলে 6,200, মানে 6,200। তো 6,272 থেকে 6,200 বাদ দিলে কত থাকলো, বিয়োগ করলে 72। এটাই হলো কি চক্রবৃদ্ধি ও সরল সুদের পার্থক্য। তার মানে কি 6,272টা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ, আর 6,200টা হচ্ছে সরল সুদ। তাহলে এখানে অ্যান্সার কত দাঁড়ালো, 72। ঠিক আছে, হয়ে গেল অ্যান্সার। পরের অঙ্ক দেখো, 6 মাস অন্তর সুদ দেওয়া হলে 8,000 টাকা 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1.12 বছরের সুদ কত টাকা। ঠিক আছে,
আচ্ছা, এইটা আমি ফর্মুলাতে একটু লেখাইনি, এটা একটু আলাদাভাবে বলে দিই। যখনই এটা একটু খেয়াল রাখবে, সময়টা এখানে কি দেওয়া আছে, পূর্ণ দেওয়া আছে। দেখো সরল সুদের ক্ষেত্রে পূর্ণ সংখ্যা থাকা কোনো সমস্যা না, ভ্যালু বসিয়ে দিলে হয়ে গেল। কিন্তু চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কিন্তু সময়টা কোথায় থাকে, পাওয়ারে থাকে। এবার যেহেতু পাওয়ারে থাকে, তাহলে পাওয়ারে কিন্তু আবার ফ্র্যাকশন বসাতে গেলে আবার রুটের কনসেপ্ট আসে, অনেক ঝামেলা আসে। তো এটাকে আমরা করবো কেমন করে, যেহেতু 1/1 আছে, এটাকে ফর্মুলাটাকে একটু রিপ্লেস করতে হবে। কীরকম দেখো, আমি এখানে লিখে দিচ্ছি, বুঝতে পেরে যাবে। সময়টা কত আছে, এনের মানটা আগে বলো, 1/2। তো এটাকে প্রথমে আগে 1 আলাদা করবো, আর 1.2 মানে এটাকে আমরা 1/2 আলাদা, মানে এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 + 1/2, এরকম আলাদা করে ভাববো। তাহলে আলাদা করে ভাবলে প্রথমে 1 বছরের ক্যালকুলেশন করব, তারপরে 1/2 বছরের। তো 1 বছরের ক্যালকুলেশন মানে পুরো ফর্মুলা যদি একবারে লিখি, চক্রবৃদ্ধির সুদ আসল বা সমূল চক্রবৃদ্ধি ধরো লিখছি, সুদ হলে তো -p হয়ে যাবে একটা। তাহলে সমূল চক্রবৃদ্ধিটা তাহলে আমরা কী লিখব, p 1 + r/100, যা ফর্মুলা ছিল। প্রথম এনের মান প্রথম 1 বছরের, তাহলে এনের মান কত লিখব, 1। আবার ব্র্যাকেট শুরু করব 1 + r/100। এখানে আমরা গুণ করব কত, এই যেটা পার্টটা থাকবে 1/2 ছিল, যেটা থাকবে সেটা। তাহলে ফ্র্যাকশনটা এখন আর এর পাশে গুণ হবে পরের পার্টে, আর এই পাওয়ারে এখানে কত আসবে, একটা 1 আসবে। ঠিক আছে, কেন 1, কারণ প্রথমে ওখানে যদি প্রথমে 2 থাকতো, তাহলে এখানে পাওয়ারে 2 আসতো। তো এই ফর্মুলাটা একটু মনে রাখবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার এখানে সুদ যেহেতু চেয়েছে, তাহলে সুদ হলে কি এর সাথে একটা -p থাকবে। তো ফর্মুলাটা যদি লিখি আরেকবার, 1 প্লাস, যেহেতু এনের মান কত, 1/2, সেই জন্য এটার জন্য করছি। তাহলে 1 + r/100, প্রথমে আসবে 1, আর 1 + r/100 এর সাথে গুণ হবে কত, যেটা পূর্ণ সংখ্যায় ছিল, মানে 1/2। ব্যাস, এটা করলাম, এটা হলো সমূল চক্রবৃদ্ধি। এখান থেকে আমরা কি করব, -p, তাহলেই হয়ে গেল কি, সুদ। আচ্ছা, মান বসাও এক এক করে। পি এর মান কত দেওয়া ছিল, দেখো পি দেওয়া ছিল হচ্ছে 8000, আর দেওয়া ছিল কত, 10%, আর এন তো বললাম, এনের ভ্যালু তো হয়ে গেছে, ওটার লেখার কিছু নেই। তার এখানে লেখো 8000, 1 প্লাস আর এর মান হচ্ছে 10/100, পাওয়ারে 1, 1 প্লাস আর হচ্ছে 10/100 ইন্টু হচ্ছে 1/2, আর হচ্ছে মাইনাস কত, 8000। এবার দেখো, এখানে 10-এর একটা 0 একটা 0, এখানেও 10-এর একটা 0 একটা 0 কেটে গেল। তাহলে থাকছে এখানে 8000 ইন্টু, এটা 10 10, আর উপরে 1 যোগ করলে কত, 11/10। যেহেতু পাওয়ারে 1 আছে, আর কিছু লিখছি না, এর সাথে ইন্টু হবে কত, এটা গুণ করলে দেখো নিচে কিন্তু আছে কত, এটা 10 আর 2 গুণ করলে কত, 20। তাহলে 20 1 20 আর 1 কত, উপরে 21, নিচে কত, 20, মাইনাস 8000। এবার এখানকার একটা 0 একটা 0, দুটো 0 কাটলো, এখান থেকে দুটো 0 কেটে গেল, আর 2 দিয়ে কাটলে কত হবে, এটা 40। এবার এটা গুণ করতে হবে, 21, 11 আর হচ্ছে 40। তো দেখো 11 আর 40 যদি গুণ করি, তাহলে তো এটা 4 11 44, মানে 440 হয়ে গেল। এর সাথে গুণ করতে হবে আমাকে 21, তাহলে গুণ করলে আসবে হচ্ছে 0, 4 21 84, 8 4 21 84, আর 8 92, মাইনাস কত থাকছে, 8000। তাহলে এটা বিয়োগ করলে কত আসলো, অপশানে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু ভুল হয়েছে। ঠিক আছে, এটার অ্যান্সার আসছে হচ্ছে 1240। আচ্ছা, আমার একটু দেখতে ভুল হয়েছে, একটু 1 সেকেন্ড। এখানটায় 6 মাস অন্তর সুদ দেওয়া ছিল, আমি এটা খেয়াল করিনি। ঠিক আছে, তো 6 মাস অন্তর সুদ দেওয়া থাকলে 6 মাসের সুদের ফর্মুলায় লিখতে হবে। ঠিক আছে, এবার 6 মাস অন্তর সুদ হলে, আচ্ছা আমি এখানে পূর্ণ সংখ্যাটা দেখে এটা করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা বেসিক একদম 6 মাস অন্তর সুদের ফর্মুলাতে ফেললেই হয়ে গেল। আমি এখানটা একটু করে দিচ্ছি, হ্যাঁ। এটা মাথায় রাখবে, যদি এটা 6 মাস অন্তর দেওয়া না থাকতো, এই কোশ্চেনটা ঠিক হতো যদি এই 6 মাস অন্তর সুদের পার্টটা যদি দেওয়া না থাকতো। ঠিক আছে, এটা যদি দেওয়া না থাকতো তাহলে হতো। যেহেতু 6 মাস অন্তর বলা আছে, তাহলে এই ফর্মুলাটা আমার, অঙ্কটা আমি খেয়াল করিনি অ্যাকচুয়ালি পুরোটা। ঠিক আছে, দেখো 6 মাস অন্তর যেহেতু দেওয়া আছে, তার মানে এটা হচ্ছে p1 প্লাস, জাস্ট ফর্মুলায় ফেলে হয়ে যাবে, r/, 6 মাস অন্তরে কী ছিল, বছরে 2 বার, পাওয়ারে 2n মাইনাস কত, p। ঠিক আছে, আবার একটু বলে দিই, এই ফ্র্যাকশানের অঙ্কে, মানে সময়টা যদি ফ্র্যাকশানে দেওয়া থাকে, পূর্ণে দেওয়া থাকে, যদি 6 মাস অন্তর, 3 মাস অন্তর, 4 মাস অন্তর এগুলো কিছু বলা না থাকে, তবে এই যে আগের যেটা করলাম এই কনসেপ্টে করবে। কিন্তু যদি 6 মাস অন্তর বা 4 মাস অন্তর বা 3 মাস অন্তর দেওয়া থাকে, তাহলে ডিরেক্ট ফর্মুলায় ফেলবে, হয়ে যাবে। হ্যাঁ, কীভাবে করবে দেখো, মানটা বসাও। পি এর মান কত ছিল,
8000, 1 প্লাস আর এর মান ছিল 10 ডিভাইডেড বাই কত 200, পাওয়ারে 2 ইন্টু এনের মান কত 1/1/2, তাই তো? তো 1/1/2কে যদি আমি ভেঙে লিখি কত হয় বলো? এটা 3/2 হয় নিশ্চয়ই। আমি ভেঙে লিখলাম, তাই তো? 2 1 2 আর 1 3/2 মাইনাস কত থাকছে বলো? 8000। আচ্ছা, এবার দেখো, তাহলে এখানে থাকলো 8000 গুণ একটা জিরো কেটে গেল, তাহলে উপরে গুণ করলে 21, 20 1 20 আর 1 কত হবে উপরে 21/20। আচ্ছা, পাওয়ারে দেখো এই 2 2 কেটে গিয়ে পাওয়ারে কত থাকলো একটা 3, মাইনাস কত থাকছে 8000। আচ্ছা, এবার এখানে 8000 ইন্টু 21-এর কিউব লিখিয়ে দিয়েছিলাম, বলেছিলাম এটা মনে রাখতে 9261 ডিভাইডেড বাই কত 20-এর কিউব, 2 মানে 2-এর কিউব 8 হয়, আর একটা জিরো আছে বলে কিউব করলে 3টে জিরো, মাইনাস কত হলো 8000। তো এই 8000 কেটে গেল, 9261 এখান থেকে বিয়োগ যাবে কত 8000, তাহলে বিয়োগ করলে কত 1261। ঠিক আছে, এইটা হচ্ছে অ্যান্সার। কোশ্চেনটাতে অ্যাকচুয়ালি আমি ওই 6 মাস অন্তরটা খেয়াল করেছিলাম না, ওই জন্য আগে মানে ওই নিয়মটাই করে দিয়েছিলাম। ঠিক আছে, যাই হোক, এখানে অ্যান্সার হবে তোমার এই ডান দিকে যেটা করলাম সেটা। আর যদি 6 মাস অন্তর বলা না থাকতো, জাস্ট বেসিক বললো যে 8000 টাকার 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1/1/2 বছরের সুদ কত টাকা, তখন হতো আগের অঙ্ক যেটা 1240 এসেছিল। ঠিক আছে, আচ্ছা, এইবার নেক্সট অঙ্কে যাই। দেখো, এটা আছে সমহার বৃদ্ধির। একটু আগে মানে ফর্মুলার সময় বলেছিলাম যে সমহার বৃদ্ধির ক্ষেত্রে জনসংখ্যা বৃদ্ধির অঙ্কগুলো থাকে, এটাও একই রকমভাবেই করবো আমরা। একটি শহরের জনসংখ্যা 2,40,000, না 24,000, আচ্ছা 24,000 আছে। যদি জনসংখ্যা প্রতি বছর 5% বৃদ্ধি পায়, তবে 2 বছর পরে জনসংখ্যা কত হবে? আচ্ছা, দেখি কি হয়। একই রকমই জনসংখ্যা, যেহেতু যেটা ভ্যালু দেওয়া থাকে সেটাকে আমরা পি ধরবো, তাহলে পি, আচ্ছা ফর্মুলাটা লিখে নিই, না মানগুলো লিখে আগে। পি এর মান আছে হচ্ছে 24,000, আর দেওয়া আছে কত 5%, এটা কিন্তু বৃদ্ধি বলা আছে, হ্যাঁ এখানে মাথায় রাখবে, এখানে বৃদ্ধি দেওয়া আছে, তাহলে এখানে প্লাস করে করবো আমরা। আর এন এর মান দেওয়া আছে কত 2, তো জাস্ট মান বসিয়ে দাও, পি 1 প্লাস আর বাই 100 পাওয়ারে কত এন, তো মান বসাও। পি এর মান কত 24,000, 1 প্লাস আর এর মান আছে 5 ডিভাইডেড বাই 100 পাওয়ারে এন এর মান কত 2। এবার 5 দিয়ে যদি 100 কাটো তাহলে কত হবে 20, তার মানে 24 24,000 অ্যাকচুয়ালি, এটা গুণ করলে কত হবে 20 1 20, ওপরে কিছু না মানে 1 আছে, এখানে কাটলে তো 1 আছে একটা, তো 20 1 20 আর 1, ওপরে হবে 21 নিচে 20 এর কি হোল স্কোয়ার। তো 24,000 গুণ 21-এর স্কোয়ার লিখবে কত 441, 20 স্কোয়ার লিখবে 400। এবার দুটো জিরো কেটে দাও, 4 দিয়ে 240কে কাটো, 4 6 24 60, গুণ করলে 0, 6 6, 4 6 24, 2 24 আর 2 26, তাহলে 26,460 জন এখন বর্তমানে। তাহলে অ্যান্সার কোনটা হবে? অপশান 460 আছে না, আচ্ছা অপশান বি, 26,460 জন। ঠিক আছে, আচ্ছা অপশানগুলো দেখো একই রকমই আছে, একটু সংখ্যা এদিক ওদিক আছে, একটু খেয়াল করে অ্যান্সার করবে। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই। দেখো, এবার ওই আগের কোশ্চেনটাই, কিন্তু এবার হ্রাস পায় আছে। একটি জেলার জনসংখ্যা প্রতি বছর 4% হারে হ্রাস পায়। বর্তমান জনসংখ্যা 82,944 হলে 2 বছর পূর্বে জনসংখ্যা কত ছিল? আচ্ছা, এখানে একটা জিনিস ভালো করে বোঝো, কোশ্চেনে 2 বছর আগের জনসংখ্যা চেয়েছে, তো আগে কি হয়, সাধারণত আগে যে জনসংখ্যা ছিল এখন 4% হারে কমতে কমতে বর্তমানে কী হয়েছে আরও কমেছে। তার মানে আমরা সবসময় কী করি, পি যে ফর্মুলাটা লিখি, ফর্মুলাটা যদি আমরা বলি পি 1, এখানে মাইনাস হবে নিশ্চয়ই, কারণ যেহেতু কী দেওয়া আছে হ্রাসের কনসেপ্ট আছে, দেখো এখানে হ্রাস লেখা আছে, তো সেটা যদি হয় তার ফর্মুলাটা কী হবে 1 মাইনাস আর বাই 100 ডিভাইডেড বাই এন থাকতো। এইবার এখানে এই ভ্যালুটা বের করতাম, কিন্তু এই যে জনসংখ্যা যেটা দেওয়া আছে, এই জনসংখ্যাটা কী দেওয়া আছে বর্তমান, আর 2 বছর পূর্বেরটা চেয়েছে। তো সাধারণত এই যে কমার ব্যাপারটা, আগে যেটা থাকে সেটাকে আমরা কি ধরি পি ধরি, আর পরে যেটা হবে সেটা হবে কি এর ভ্যালু যেটা বেরোবে। তো 2 বছর পূর্বের নিশ্চয়ই বর্তমানের থেকে আগে ছিল, তার মানে 2 বছর পূর্বের জনসংখ্যাটাকে আমরা কী ভাববো পি, আর বর্তমান জনসংখ্যা যেটা এই ভ্যালু যেটা বেরোবে সেটাই হবে কি বর্তমান জনসংখ্যা। তার মানে এই ভ্যালুটা হবে হচ্ছে 82,944, আর পি এর মান কত সেটা আমাকে বের করে দেখাতে হবে। আচ্ছা, যদি আমরা মান বসে একটা করে, পি তো জানি না, পি তো থাকলো 1 মাইনাস আর এর মান দেওয়া ছিল কত বলো 4%, মানে 4 ডিভাইডেড বাই 100, আর সময় দেওয়া ছিল কত 2 বছর, কারণ 2 বছর পূর্বের থেকে বর্তমানে আসতে গেলে 2 বছর অতিবাহিত করতে হবে, তবে তো 2 বছরে মানে বর্তমানে এসে পৌঁছাবো।
আচ্ছা, এটাই দেওয়া আছে 82944। আচ্ছা, এবার যদি ক্যালকুলেশন করি, দেখো পি 4 আর 100 কাটলে কত হচ্ছে 25। তো এটা দেখো এরকম থাকে যে 1 - 1/25 থাকে, তাই তো, এর স্কোয়ার 82944। তাহলে পি এটা কি হবে, নিচে তো লসগু হবে কত 25, তাহলে 25 থেকে 1 এখানে বাদ যাবে, আগে যেমন যোগ করতাম এবার কী হবে বাদ দেবো, তাহলে ওপরে হবে কত 24, এর স্কোয়ার 82944। তার মানে আলটিমেটলি দাঁড়ালো পি ইন্টু, যদি 24 স্কোয়ার লিখতে পারো তো লিখবে, নাহলে এটাও লিখতে পারো যে 24 × 24 কত 25 × 25, কারণ এখানে যেহেতু আমরা কাটাকাটি করবো আলটিমেটলি, তো গুণ না করলেও চলবে। তো একবার কাটো, প্রথমে 6 দিয়ে কাটো, 4, 6 দিয়ে কাটলে এটা হবে হচ্ছে 6 × 6 2 × 2 = 22, 3 × 6 = 18, 4 × 9 = 49, 6 × 8 = 48, 1 × 4 = 14, 6 × 2 = 12, 2 × 4 = 4 × 6 = 24। আবার 4 দিয়ে কেটে দাও, 4 দিয়ে কাটলে 3 × 4 = 12, তারপরে হচ্ছে 1 × 8, 4 × 4 = 16, 2 × 2 = 4 × 5 = 20, 4 × 6 = 24। আচ্ছা, আরেকবার 24 আছে যেহেতু, 6 দিয়ে কাটো, প্রথমে 4, 6 দিয়ে কাটলে 5 × 6 = 30, 4 × 5 = 6 × 7 = 42, 3 × 6 = 6 × 6 = 36। আবার 4 দিয়ে কাটো, 4 দিয়ে কাটলে হবে হচ্ছে 57, 4 × 1 = 4, 1 × 7, 4 × 4 = 16, 4 × 4 = 16, 144 থাকছে, তাই তো। তার মানে আমরা যদি বলি পি এর মান তাহলে কত হবে, এই 25 ওপাশে যাবে, তাহলে ওপাশে থাকলো 144, এর সাথে গুণ হবে 25 গুণ কত 25, এটা গুণ করলে যেটা হবে সেটাই কি পি এর ভ্যালু। তার মানে অতএব পি ইকুয়ালস টু, এবার এটা গুণ করো, 144 এর সাথে গুণ হবে কত 625, কারণ 25 625 হয়। আচ্ছা, 625 দিয়ে 144কে একবারে গুণ করি, তো 625 দুগুণ হবে হচ্ছে 1250, 1250-এর 4 গুণ করলে হয় হচ্ছে 2500, তাহলে 2500 জিরো, হাতে থাকে হচ্ছে 250, আবার 2500 আর 250 মানে 2750-এর 0, হাতে থাকে হচ্ছে 275, 625 আর 275 যোগ করতে হবে, তো 0, 7 দিয়ে 9 রেখে 10, 6 দিয়ে 8 রেখে 9, 90,000। এইটা ছিল 2 বছর আগের জনসংখ্যা, ঠিক আছে। তাহলে এখানকার অ্যান্সার কোনটা হবে, তাহলে অপশান বি, ঠিক আছে। আচ্ছা, পরের অঙ্কে যাই। এই অঙ্কটা কিছু না একটু কাটাকাটি, একটু ক্যালকুলেশন, একটু গুণ একটু বড় বড় আছে, সেটা একটু করতে হবে আর কি, ঠিক আছে। নেক্সট যাচ্ছি, দেখো একটি দ্রব্যের মূল্য প্রতি বছর সমহারে বৃদ্ধি পায়, বলাই আছে এখানে কী হবে বৃদ্ধি পায়, তার মানে ফর্মুলাতে প্লাস হবে। দ্রব্যটির বর্তমান মূল্য হচ্ছে 10,000 টাকা, 2 বছর পর দ্রব্যটির মূল্য 12,100 টাকা হলে দ্রব্যটির মূল্য বৃদ্ধির হার, মানে আর এর মান কত সেটা বের করতে বলেছে, বৃদ্ধির হারটা। তো 2 বছর পরেরটা দেওয়া আছে, বর্তমান দেওয়া আছে, তো এই দুটোর মধ্যে কোন ঘটনা আগে, নিশ্চয়ই বর্তমান আগে, তারপরে তো 2 বছর পর আসবে, তো বর্তমানটাকে আমরা ধরবো পি, আর ভ্যালু যেটা বেরাবে সেটাকে ধরবো, যেটা ভ্যালুটা দেওয়া আছে 12100। তো ফর্মুলা যদি আমরা লিখি, ফর্মুলা তো আমাদের জানাই আছে, যেহেতু বৃদ্ধি হিসেবে আছে, তাহলে বৃদ্ধির ফর্মুলাটা লিখবো P1 + R/100 পাওয়ারে n ইকুয়ালস টু কত হবে 12100, কারণ এটা বেড়ে হয়েছে। আচ্ছা, এবার পি এর মান কত দেওয়া আছে 10,000, 1 + আর জানি না, আরটাই বের করতে হবে, আর এন কত 2 বছর পর, তাহলে এখানে 2 ইকুয়ালস টু 12100। তো আগে একটা অঙ্কে চক্রবৃদ্ধি সুদেই আমরা আর এর মান বের করেছিলাম, তো সেটাও যেভাবে করেছিলাম এটাও সেইভাবেই করব। তো আর থাকলে আমরা কী বলেছিলাম, ব্র্যাকেটের ভেতরে কোনো কাজ করব না, তো 1 + R/100 এর হোল স্কয়ার এটা থাকলো, ডান দিকে নিয়ে গেলাম 12100 ডিভাইডেড বাই কত হচ্ছে, একের পরে 4টে 0, তো 2টো 0 2টো 0 কী হলো কেটে গেল। তো এবার যদি আমি বলি ভেতরটাকে একবার যোগ করে নিই, এটা 100, এটা 100 প্লাস কত আর এর হোল স্কোয়ার, আর এখানে পড়ে আছে কত 121/100 আছে, তাহলে এটাকে আমরা 11/10 তার কি স্কোয়ার বলতে পারি একই রকমভাবে। আচ্ছা, তাহলে আলটিমেটলি এখানে পড়ে থাকলো কত, স্কোয়ার স্কোয়ার যদি সরিয়ে দিই 100 + R/100, এটা ইকুয়ালস টু পড়ে থাকছে 11/10। আচ্ছা, একটা 0 কেটে গেল, তাহলে এখান থেকে থাকছে 100 + R ইকুয়ালস টু গুণ করলে কত হবে
110। আচ্ছা এদিকে করি একটু, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে আর ইকুয়ালস টু 110 মাইনাস কত হবে 100, তাহলে অতএব আর এর মান হচ্ছে 10%। বুঝতে পারলে, যেরকমভাবে আমরা আর করেছিলাম চক্রবৃদ্ধি সুদে একই রকমভাবে এটাও করলাম, শুধু এখানে সমহার বৃদ্ধির কনসেপ্টে এটা আছে। ঠিক আছে, নেক্সট যাই। আচ্ছা এ কটাই ছিল, 10টাই ছিল, ঠিক আছে, আর নেই। তো মোটামুটি তোমরা এই যে কটা অঙ্ক করালাম এ কটা অঙ্ক ঠিকঠাকভাবে প্র্যাকটিস করো, ঠিক আছে, এবং এই টাইপের আরও যত অঙ্ক আছে সেগুলো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে আবার আমি এরকমই 10টার মতো অঙ্ক নিয়ে আসবো এবং তোমাদেরকে করতে দেবো। তখন মোটামুটি ফর্মুলাগুলো প্র্যাকটিস করে থাকবে এবং সেই ক্লাসটা কিন্তু লাইভ হবে, হ্যাঁ, কোনো রেকর্ডেড থাকবে না। যাদের মনে হবে যে হ্যাঁ জয়েন করা প্রয়োজন, যে অঙ্কটা আমি শিখতে চাই, তারা অবশ্যই জয়েন করবে, আমি লিঙ্ক তার দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপাতত এটুকুটাই এই ক্লাসে। এই ফর্মুলাগুলো অবশ্যই রিভাইজ করবে, ভালো মতো করে মুখস্থ রাখবে এবং অঙ্কগুলো একটু প্র্যাকটিস করবে। ঠিক আছে, চলো আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবার সবার সাথে দেখা হচ্ছে।